এই মুহূর্তে লালমনিরহাটের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনাজ বাবলু এবং মাহফুজ বকুল। শুরুতেই যেতে চাই বাবলুর কাছে। বাবলু, এখন কি কর্মসূচি চলছে? কর্মসূচি তিস্তা বাঁচাও আন্দোলনের সেটি দ্বিতীয় দিনের অর্ধেক প্রায় শেষ। এখনো চলছে কর্মসূচি। আপনি কিছুক্ষণ আগে সকালে যে পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল তিস্তার তীরবর্তী যেই লালমনিরহাট সেতু, সেই সেতু থেকে শুরু হয়ে কাউনি সেতু পর্যন্ত চলে। আর এই পদযাত্রাটি আবার ফিরে এসে নির্দিষ্ট পয়েন্টে এসে যোগ দেয়। এরপরে এখানে তারা আন্দোলনের সম্পৃক্ত হয়েছেন, তারা অংশ নিয়েছেন। সবাই এখানে আজকের এই কর্মসূচিতে এই তিস্তা পারে এসে, তিস্তা নদীতে এসে তারা প্লেকার্ড প্রদর্শন করেছেন। তারা দাবি জানিয়েছেন, তাদের যে দাবি, এই দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছেন। তো আজকের এই যে তিস্তা বাঁচাও আন্দোলনের এই তিস্তা নদী বাঁচাও আন্দোলনের যে অন্যতম সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তার সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন যে তাদের যে আন্দোলন সেটা চূড়ান্ত মাত্রা না হওয়া পর্যন্ত, অথবা তাদের যে দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি আজকের যে 2 দিনের যে কর্মসূচি, এটা সাধারণ মানুষ, স্থানীয় মানুষ অংশ নিলেও মূলত এটা নেতৃত্ব দিচ্ছে বিএনপি। এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। আপনি জানেন যে এই রংপুর উত্তরবঙ্গের যেই তিস্তা তীরবর্তী যে অঞ্চল রয়েছে, প্রায় 247 কিলোমিটার অঞ্চল জুড়ে এলাকা, এটির প্রায় 5 জেলার 11টি পয়েন্ট থেকেই এই তিস্তা বাঁচাও আন্দোলনের কর্মসূচি পালন করছে স্থানীয় মানুষ এবং সাধারণ নেতাকর্মী যারা আছেন। তারা মূলত দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে, তারা বলছেন তাদের এই তিস্তা হচ্ছে তাদের দুঃখ, তাদের এই দুঃখ থেকে দুঃখ লাঘব হতে চান, দুঃখ থেকে বাঁচতে চান। তারা বলছেন তাদের যেই ন্যায্য হিস্সা তারা চান ভারতের কাছে। বিশেষ করে তারা যে দাবিটা দীর্ঘদিন প্রত্যাশা জানিয়ে আসছেন, ভারত যেই পরিমাণ পানি পাওয়ার কথা এবং বাংলাদেশ যে পরিমাণ পানি পাওয়ার কথা, এই অঞ্চলের মানুষ যাতে সেই পানি পায় তিস্তার কল্যাণে। সুস্মিতা। শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই মাহফুজ বকুলের কাছে। বকুল, আপনি যেখানে আছেন সেখানকার জনগণ কি বলছে, কি কর্মসূচি চলছে এখন? সুস্মিতা, এখানকার এই তিস্তাপাড়ের মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু তিস্তাপাড়ে চলে এসেছে। বিশেষ করে একদম খেটে খাওয়া সাধারণ মানুষ, শিশু, বয়োবৃদ্ধ, মহিলা, এই তিস্তা খননের, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাদের যে দাবি, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এই যে 48 ঘন্টার এই তিস্তাপাড়ে যে অবস্থান কর্মসূচি, এটা কিন্তু সহাবস্থান প্রকাশ করছে স্থানীয় জনসাধারণ, একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ। তারা যদি বলছেন যে এই তিস্তার সাথে তাদের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাদের জীবন জীবিকা, বসত ভিটা সবকিছুই তিস্তার সাথে জড়িত। কিন্তু এই তিস্তার বিভিন্ন সময়ের, বন্যার সময়ের ভাঙন, বন্যা এবং এই খরার সময়ের যে তিস্তা দ্রুত বালুচরে পরিণত, এর ফলে তাদের যে আর্থিক, সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষতিগুলো হচ্ছে, সেগুলো কিন্তু তারা পুষিয়ে উঠতে পারছেন না। বারবারই তারা পুষিয়ে ওঠেন, আবারও পরবর্তী বন্যা ভাঙনে তারা কিন্তু সেই ধাক্কায় আবারও নিজেকে সর্বশান্ত করে ফেলেন। এই জন্য এই সাধারণ মানুষ যারা আছে, তারা যেটি বলছেন যে এখানে অতি দ্রুত তারা এই জায়গায় একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে এখানে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং তাদের যে 48 ঘন্টার এই যে সহাবস্থান, তাদের এই যে অবস্থান, এখানে যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা বারবার জানান দেওয়ার চেষ্টা করছেন। আমি একটু তথ্য দেই। সবথেকে আমি সকাল থেকে খেয়াল করছিলাম, বিভিন্ন এখানে যে স্কুল কলেজ রয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে সারিবদ্ধভাবে মিছিল নিয়ে এখান থেকে 5 কিলো 7 কিলো দূরত্ব থেকে কিন্তু তারা মিছিল নিয়ে এই তিস্তাপাড়ে আসছেন, এই স্পটে আসছেন। তারা স্লোগানে জাগো ভাই কণ্ঠে সবাই, আসুন সবাই তিস্তা বাঁচাই, এই স্লোগানগুলো বলছেন এবং তারা বলছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের যে। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে 5 জেলায় এই কর্মসূচি চলছে। আমরা এখন চলে যেতে চাই রংপুরের ফখরুল শাহিনের কাছে। ফখরুল, রংপুরের পরিস্থিতিটা আমাদের জানাবেন, কি ধরনের কর্মসূচি চলছে? সুস্মিতা, আমরা এখন যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পদযাত্রা শেষ করে যারা তিস্তাপাড়ের মানুষ আছেন তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ একটু আগেই পদযাত্রা হয়ে গেছে, কিন্তু পদযাত্রা গেছেন এবং তারা একই দাবিতে পদযাত্রা করেছেন। তাদের দাবি সেটা হচ্ছে যে তিস্তার ন্যায্য হিস্সা, অর্থাৎ তিস্তার যে পানির ন্যায্য হিস্সা তারা চান এবং একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা খনন সংস্কার করে এই যে তিস্তার দুই পারের মানুষের যে দুর্ভোগ, এটি লাঘব করার জন্য তাদের দাবি জানাচ্ছেন। নদীতে নামা কর্মসূচি, অর্থাৎ তারা নদীতে নেমে বুঝিয়েছেন যে তিস্তার মধ্যে যে
হাতি পানি থাকে, অর্থাৎ পানির ফাঁকা একেবারেই থাকে না বললেই চলে। সেটি তারা দেখানোর চেষ্টা করেছেন, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি যে প্রত্যাহার করা হয় তিস্তা থেকে, এবং বন্যার সময় আসলে পানি ছেড়ে দিয়ে দুই পাশে প্লাবনের মাধ্যমে পানিবন্দী হয়ে যায় লাখো মানুষ তিস্তার দুই পারের, অর্থাৎ 5 জেলার যে মানুষ আছে তিস্তা বেষ্টিত, তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়ে বন্যার সময়। এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে তাদের যে ফসলগুলো আছে এগুলো নষ্ট হয়। আমরা কিন্তু এখানেও কিন্তু দেখতে পেয়েছি সকাল থেকে যে নদীর দুই পারে অনেক ফসলের আবাদ এখানে হয়েছে, কিন্তু পানির না থাকার কারণে, পানির অভাবে কিন্তু ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রতি বছরই এইরকম তারা ক্ষতির সম্মুখীন হয়, অর্থাৎ শুষ্ক মৌসুমে একেবারেই পানি নিচে নেমে যায়, অর্থাৎ হাতি পানি নিচে চলে আসে। এ কারণে তারা পানি পান না, এই কারণে দুই পারে যে ফসল আবাদ করেন সবুজের সমারোহ সেটি কিন্তু আস্তে আস্তে সবুজের সমারোহ সেটি কিন্তু আস্তে আস্তে ধূসর বর্ণে রূপ নেয় এবং নষ্ট হয়ে যায়। এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন যে এই নীতি করা হয় মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে, তাহলে এই দুই পারের যে লাখো মানুষ আছে তারা কিন্তু দুর্ভোগ থেকে লাঘব পাবেন এবং একই সঙ্গে এখানে যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটি সাধিত হবে। এবং তারা বলছেন যে অন্যান্য তাদের এখানে কিন্তু কোটি টাকার ফসল কিন্তু নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নদীর পানিতে কিন্তু ভেসে যায়, তার সঙ্গে গবাদি পশুগুলো ভেসে যায়, অর্থাৎ তাদের কিন্তু প্রতি বছরে এক একটি পরিবারের লাখ লাখ টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হন এবং তারা কিন্তু প্রতি বছরে বন্যার পরে পথে নামেন। এবং তারা বলছেন যে এই বন্যার সময় দেখা যাচ্ছে যে বিগত সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা তাদেরকে দেওয়া হতো। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, 5 জেলায় তিস্তা বাঁচাই কর্মসূচি চলছে 2 দিন ধরে, সে বিষয়ে জানাচ্ছিলেন লালমনিরহাট এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা।